প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান বেতন ও মজুরি সংক্রান্ত বরিশাল বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি এই চ্যানেলে নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে লক্ষ্য করি, এখানে জামাল এবং কামালের মজুরি সংক্রান্ত তথ্যাবলী ছিল নিম্নরূপ। মূল মজুরি থেকে শুরু করে বিভিন্ন উপার্জন এবং কর্তনসমূহ এখানে উপস্থাপন করা হয়েছে। এর আলোকে আমাদের ক নাম্বারে বলছে জামাল ও কামালের ওভারটাইমের টাকার পরিমাণ নির্ণয় করো। ওভারটাইম মজুরি নির্ণয় করতে হবে। যে নিচে একটা কথা বলা আছে, উক্ত মাসে স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 200 ঘন্টা এবং স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ হারে অতিরিক্ত মজুরি বা ওভারটাইম পায়। আবার এখানে ওভারটাইম ছিল 30 ঘন্টা 20 ঘন্টা। তাহলে নিচের লাইন আবার ঘন্টা এবং মূল বেতন, এই তিনটা বিষয় সমন্বয় করে আমাদের এই ওভারটাইম এর টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। তো চলো আমরা প্রথমে ক নাম্বারের সমাধান করার চেষ্টা করি। তো ক নাম্বারের সমাধানের জন্য এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। ছক ছাড়া করলেও হয়, তবে ছকের মাধ্যমে করাই উত্তম। তো এইখানে আমরা এই যে লক্ষ্য করি, ছকের মধ্যে দুইটা লাইন ছিল, মূল মজুরি জামাল এবং কামাল, ওভারটাইম ঘন্টা, আর নিচে একটা লাইন ছিল স্বাভাবিক কর্মঘণ্টা, আর ওভারটাইম হবে দ্বিগুণ হারে। এই তথ্যাবলী ছিল। তো ওই তথ্যাবলীর আলোকে যদি আমরা ওভারটাইম নির্ণয় করি, প্রথমে লিখব জামাল। তো জামালের ওভারটাইম নির্ণয় করতে হলে আমাদের এই যে মূল বেতন বা মূল মজুরি 10,000 টাকা, তাকে 200 ঘন্টা দিয়ে ভাগ করব। 200 ঘন্টা দিয়ে ভাগ করলে 1 ঘন্টার স্বাভাবিক মজুরি বের হবে। আবার সেই স্বাভাবিক মজুরিকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে দ্বিগুণ হবে নিয়ম অনুযায়ী। এই যে দ্বিগুণ বলেছে তাই 2 দিয়ে গুণ, তারপরে যে টাকাটা পাবো তার সাথে আবার এই 30 ঘন্টা দিয়ে গুণ। তো লক্ষ্য করি, এই যে 10,000 ভাগ এই 200 ঘন্টা ইন্টু 2 মানে কি এই দ্বিগুণ, ইন্টু এই 30। আমি আবারও বলি, 10,000 হচ্ছে এই 10,000 ভাগ 200 হচ্ছে 200 ঘন্টা, তাহলে আমরা স্বাভাবিক মজুরি পাবো। এখন বলেছিল স্বাভাবিক মজুরির হারে দ্বিগুণ পাবে, সেই জন্য 2 দিয়ে গুণ, দ্বিগুণ বলে সেই জন্য। আবার যে টাকাটা হবে সেটা হচ্ছে ওভারটাইম রেট হার, তাকে আমরা এই 30 ঘন্টা দিয়ে গুণ করব। এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি, তাহলে আমরা পাবো 3,000 টাকা, যেটি জামালের ওভারটাইম এর টাকার পরিমাণ। অনুরূপভাবে আমরা কামালেরটাও নির্ণয় করব। তো কামালেরটা কত টাকা ছিল, 8,000কে আবার এই 200 দিয়ে ভাগ করব, গুণ এই 2 দ্বিগুণ হারে, ইন্টু কামালের কত, এই যে 20 ঘন্টা 20 দিয়ে গুণ। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি, তাহলে এই টাকাটা পাবো 1,600 টাকা। এবার আমরা নিচে দাগ দিয়ে দুটো যোগ করে শেষের ঘরে লিখব, নিচে ডাবল দাগ দিব, এবং এটার পাশে আমরা লিখতে পারি মোট ওভারটাইমের টাকার পরিমাণ। আমি আবারও বলি বিষয়টা, 10,000কে 200 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, আর এই 30 ঘন্টা দিয়ে গুণ। আবার এই 8,000কে 200 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, দ্বিগুণ সেজন্য, এবং এই 20 ঘন্টা দিয়ে গুণ। এইভাবে আমরা ওভারটাইমের পরিমাণ নির্ণয় করতে পারি। আমাদের উত্তর কিন্তু এই অংশটুকু, উপরের অংশটুকু উদ্দীপকের আমি নিয়ে এসে রেখেছি তোমাদের সহজে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের খ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি, জুন মাসে কর্মীদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। তো উপার্জনের পরিমাণ হচ্ছে আমাদের, আমরা জানি যে এই বেতন মজুরির যে তথ্যাবলী থাকে সেখানে কিছু উপার্জন থাকে, কিছু কর্তন থাকে।
তো কোনগুলি উপার্জন কোনগুলি কর্তন আমি 1 নাম্বার ক্লাসে আলোচনা করেছিলাম, আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছো। তো এখন আমরা এই তথ্যাবলীর আলোকে যদি উপার্জন সমূহ দেখতে চাই, তাহলে মূল মজুরি এটি একটি উপার্জন, বাড়ি ভাড়া ভাতা এটি উপার্জন, মহার্ঘ ভাতা উপার্জন, ওভারটাইম উপার্জন, চিকিৎসা ভাতা উপার্জন, 1 2 3 4 5টা, এই 5টা হচ্ছে উপার্জন। আর নিচের এই যে ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল, অগ্রিম মজুরি, এগুলি কিন্তু কর্তন। তো তাহলে এই 5টা টাকা যদি আমরা যোগ করি, হিসেব করি, তাহলেই তো আমাদের খ নাম্বারের সমাধান হবে মোট উপার্জনের পরিমাণ। আর যদি আমরা একটু ছক এর মাধ্যমে করতে চাই, তাহলে এইভাবে ছক অঙ্কন করতে পারি, আবার অন্যভাবে ছক অঙ্কন করা যায়। এইভাবে ছক অঙ্কন করা সহজ। এই যে উপরে আমাদের অঙ্কে যে 5টা উপার্জন ছিল, 1 2 3 4 5, সেই 5টা উপার্জন আমি উপরে লিখে রাখলাম। এটা হচ্ছে উদ্দীপকের অংশ, উপরের অংশটা হচ্ছে উদ্দীপকের অংশ, এইটুকু হচ্ছে আমাদের উত্তর। তো এই উদ্দীপক দেখে আমরা সমাধান করব, মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করব। বিবরণ, জামাল, কামাল আর মোট। প্রথমে আসি মূল মজুরি। তো মূল মজুরি এখানে জামাল কামাল যেভাবে আছে সেভাবে লিখে দেবো, অনেক সহজ। লক্ষ্য করি, প্রথমে আছে কত, 10,000 10,000 টাকা লিখব, কামালের আছে 8,000 8,000 টাকা লিখব। এরপরে বাড়ি ভাড়া ভাতা, এবং আমরা এই দুটো যোগ করে আবার শেষের ঘরে টাকা লিখব। এরপরে বাড়ি ভাড়া ভাতা। তো বাড়ি ভাড়া ভাতা কি বলেছে, মূল বেতনের উপরে পার্সেন্টেজ আছে 40%, অর্থাৎ 10,000 টাকা 40%, 4,000 টাকা, 8,000 টাকা 40%, 4 8 32, 3,200 টাকা। আর এই দুইটা যোগ করে আবার শেষের ঘরে টাকা হবে। এরপরে মহার্ঘ ভাতা। তো মহার্ঘ ভাতা কি ইতিপূর্বে বলেছে, আবারও বলি, মহার্ঘ ভাতা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার কারণে অনেক সময় অতিরিক্ত অর্থ দেওয়া হয় বেতনের সাথে, যাকে মহার্ঘ ভাতা বলে। মহার্ঘ ভাতার আরেক নাম হচ্ছে দুর্মূল্য ভাতা, বিষয়টি মনে রাখবো। তো মহার্ঘ ভাতা পার্সেন্টেজ কাটতে হবে 10% 10%। তাহলে এই যে মূল মজুরি 10,000, এর উপরে 10% কাটলে 1,000 হবে সম্ভবত। 8,000 টাকার উপরে 10% কাটলে 800 টাকা হবে। আর এই 1,000 আর 800 দুইটা যোগ করে আবার শেষের ঘরে নিব। এরপরে আসি ওভারটাইম। তো ওভারটাইম তো আমরা ক নাম্বারে নির্ণয় করেছি, ক থেকে আনতে পারি। ওভারটাইম ক থেকে যদি নিয়ে আসতে চাই, তাহলে ক নাম্বারে আমাদের জামালের ওভারটাইম হয়েছিল সম্ভবত 3,000 টাকা, সম্ভবত 3,000 টাকা লিখব। আর কামালের ওভারটাইম হয়েছিল সম্ভবত 1,600 টাকা, 1,600 টাকা লিখব। ওভারটাইম আমি ক নাম্বারে কীভাবে নির্ণয় করতে হয় দেখিয়েছি। চিকিৎসা ভাতা, তারপরে আবার এই দুটো যোগ করে শেষের ঘরে লিখে চিকিৎসা ভাতা লিখব। চিকিৎসা ভাতা সরাসরি দেয়া আছে 300 টাকা 300 টাকা, তো আমরা এখানে লিখব চিকিৎসা ভাতা 300 টাকা এবং 300 টাকা, এই দুইটা যোগ করে 600 টাকা। তো এই হচ্ছে আমাদের উপার্জন সমূহ আমরা লিখেছি, এই দুইটা যোগ করে এই ঘরে লিখেছি। শেষে আমরা একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে উপর থেকে নিচের দিকে সবগুলি যোগ করব। তো এই ঘরটা যোগ করলে হবে আমাদের 18,300 টাকা, এইগুলি যোগ করলে হবে আমাদের 13,900 টাকা, এবং এই সবগুলি যোগ করলে হবে আমাদের 32,200 টাকা। এবং সবার শেষে নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখতে পারি মোট মজুরি। এইভাবে আমরা এই মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করতে পারি সহজভাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা উদ্দীপকে ফিরে এসেছি। উদ্দীপকের গ নাম্বারে বলেছিল জুন মাসে কর্মীদের নিট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। তো নিট উপার্জনের পরিমাণ আমরা এই মোট উপার্জন থেকে বা মোট মজুরি যা পেয়েছি খ নাম্বারে, সেখান থেকে যদি কর্তন সমূহ যা হয় সেগুলি যোগ করে এই মোট উপার্জন আর মোট কর্তন যদি বিয়োগ করি, তাহলে আমাদের নিট উপার্জন হবে। তাহলে আমরা এই তথ্যের আলোকে এখন গ নাম্বারের সমাধান করার চেষ্টা করব। তো গ নাম্বারের সমাধানের জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি, বিবরণ, জামাল, কামাল আর মোট। তো এইখানে একটা দাগ দিয়ে উপরের এই অংশে আমরা মোট উপার্জন লিখব এবং নিচে মোট কর্তন লিখে দুটার পার্থক্য নির্ণয় করব। এটি অবশ্য অন্যভাবে ছক অঙ্কন করলেও হয়, কিন্তু অন্যভাবে ছক অঙ্কন করে আমি শিক্ষার্থীদের ক্লাসে করিয়েছি, আমি একজন সরকারি কলেজের শিক্ষক। কিন্তু শিক্ষার্থীরা বলে যে এই ছকে করতে তাদের স্বাচ্ছন্দ্য ফিল হয়, সহজ হয়।
সেজন্য আমি এই ছকে করাচ্ছি। তো লক্ষ্য করি, প্রথমে আমরা মোট উপার্জন খ থেকে প্রাপ্ত নিয়ে আসব। তো খ নম্বরে আমরা মোট উপার্জন নির্ণয় করেছিলাম, সেটা এই উপরে লিখব। মনে আছে কত কত নির্ণয় করেছিলাম? খ নম্বরের শেষের যে উত্তরটি পেয়েছিলাম সেটি মোট উপার্জন বা মোট মজুরি। এখানে পেয়েছিলাম আমরা 18,300, 13,900 এবং 32,000, এই দুটো যোগ করে 32,200। এটি ছিল খ এর উত্তর। আমি লাল কালি দিয়ে লিখে রেখেছি সহজে আলাদা করার জন্য, তোমরা কালো কালি দিয়ে লিখবে, সমস্যা নেই, আমি বোঝানোর জন্য লাল কালি দিয়েছি। এরপরে লিখব বাদ কর্তন সমূহ। এই অঙ্কে কর্তন সমূহ আমাদের তিনটা ছিল: ভবিষ্যৎ তহবিল কর্তন, কল্যাণ তহবিল কর্তন, অগ্রিম মজুরি কর্তন। আর মূল মজুরিটা উপরে লিখে রেখেছি। তো আমি উদ্দীপকের আংশিক নিয়ে এসেছি, এটা দেখে যাতে এটা সহজে করতে পারি। তো প্রথমে লিখব ভবিষ্যৎ তহবিল 10%। এই 10,000 টাকার 10%, 8,000 টাকার 10%। তাহলে লিখব ভবিষ্যৎ তহবিল। এই 10,000 টাকার 10% হিসেব করে 1,000 টাকা, 8,000 টাকার 10% হিসেব করে 800 টাকা, এই দুটো যোগ করে 1,800 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয়ে তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিই। বিষয়টি হচ্ছে শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে, সেটি হচ্ছে এইটার উপরে পার্সেন্টেজ কাটে ভুলক্রমে। আমি যখন পরীক্ষার খাতা দেখি তখন লক্ষ্য করে দেখেছি শিক্ষার্থীরা ভুল করে এই যে উপরে আমরা খ নম্বরের উত্তর পেয়েছি, এই যে 10% ভবিষ্যৎ তহবিল, এটার উপরে হিসেব করে বসে। কিন্তু আসলে তা হবে না। আমাদের এই পার্সেন্টেজটা হিসেব হবে ভবিষ্যৎ তহবিল সহ আরও যে সমস্ত পার্সেন্টেজ থাকবে সেগুলির সম্পর্কে যদি না বলা থাকে কিছু, তাহলে আমাদের এই যে মূল মজুরি আছে 10,000 টাকার উপরে 10% 1,000, 8,000 টাকার উপরে 10% 800 টাকা, এইভাবে হিসেব করতে হবে। বিষয়টি মনে রাখব। এবার আমরা কল্যাণ তহবিল লিখব। কল্যাণ তহবিল অনুরূপ 10,000 টাকার 1% 100 টাকা, 8,000 টাকার 1% 80 টাকা, এই দুটো যোগ করে 180 টাকা। এরপরে আমাদের অগ্রিম মজুরি। তো অগ্রিম মজুরি যে টাকা দেওয়া আছে সেটি লিখব 400 টাকা এবং 300 টাকা, এই দুটো যোগ করে 700 টাকা। এই ছিল আমাদের তিনটা কর্তন। এই তিনটা কর্তন লেখার পরে এখানে দাগ দিব। দাগ দেওয়ার পরে এই তিনটা যোগ করে হবে সম্ভবত 1,500 টাকা, আর এই তিনটা যোগ করে হবে 1,180 টাকা, আবার এই তিনটা যোগ করে হবে এই 2,680 টাকা। এটা নিচেও একটা দাগ দিব, এটা নিচেও আমরা একটি দাগ দিব এবং পাশে লিখব মোট কর্তন। ভালো করে লক্ষ্য করি, আমি লাল কালি দিয়ে লিখেছি আলাদা করে, তোমাদের লাল কালি দিয়ে লেখার দরকার নেই, তোমরা কালো কালি দিয়ে লিখবে, বারবার আমি বলছি। তাহলে মোট উপার্জন আমরা খ থেকে পেয়েছিলাম, আর মোট কর্তন আমরা এইখানে এই তিনটা যোগ করে পেলাম। এবার আমাদের বলেছিল নিট উপার্জন বা নিট মজুরি নির্ণয় করতে। তাহলে আমরা এই টাকা থেকে যদি এই টাকা বিয়োগ করি তাহলে এইখানে পাবো। এই যে লাল কালি দিয়ে লিখে রেখেছি, এই মোটের সাথে যদি এই মোট বিয়োগ করি, এটার সাথে যদি এইটা বিয়োগ করি তাহলে এইটা পাবো। তার আগে আমরা এখানে একটা কথা লিখতে পারি, নিট মজুরি মোট উপার্জন মাইনাস মোট কর্তন। মোট উপার্জন এই যে লাল দাগ দিয়ে লিখে রেখেছি, মোট কর্তন এই যে লাল দাগ দিয়ে লিখে রেখেছি। তোমরা কিন্তু কালো কালি দিয়ে লিখবে, বারবার বলছি আমি বোঝানোর জন্য লাল কলম ব্যবহার করেছি। তাহলে লক্ষ্য করি, এই 18,300 থেকে 1,500 বিয়োগ করে পাবো এই টাকাটা, এই 13,900 সাথে 1,180 টাকা বিয়োগ করে পাবো এই টাকাটা, 32,200 সাথে 2,680 বিয়োগ করে পাবো এই টাকাটা, এবং নিচে ডাবল দাগ দিয়ে দিব। অর্থাৎ এই মোট থেকে এই মোট বিয়োগ করে এই টাকাটা পেয়েছি, এই মোট থেকে এই মোট বিয়োগ করে এই টাকাটা পেয়েছি, এই মোট থেকে এই মোট বিয়োগ করে এই টাকাটা পেয়েছি, যেটি নিট মজুরি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই সিলেট বোর্ড 2019 সালে বেতন বিবরণী সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল
সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফিজ।